হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 21 সাল ভিত্তিক ব্যাংকের সিনিয়র অফিসারের গণিতের সমাধান শুরু করব। প্রথমে যে অঙ্কটি আছে আমরা একটু দেখি। এ বি সি ডি অ্যান্ড ই আর 5 কনজিকিউটিভ মানে ধারাবাহিক নাম্বার ইন ইনক্রিজিং অর্ডার মানে ক্রমবর্ধমান হারে বাড়ছে। কনজিকিউটিভ মানে ধারাবাহিক নাম্বার। অফ সাইজ নাম অর্ডার অফ সাইজ। আবার বলছি এ বি সি ডি অ্যান্ড ই আর 5 কনজিকিউটিভ নাম্বারস ইন ইনক্রিজিং অর্ডার অফ সাইজ। আমাদের এইভাবে ভাগ করে করে পড়তে হবে। এইটুকু একটা আমাদের টার্ম এখান থেকে বুঝে নিতে হবে। দেন তারপরে ডিলিটিং মানে আপনি বাতিল করলেন বা ওখান থেকে বাদ দিলেন। 1 অফ দ্য 5 ডিলিট করলেন কয়টা? 5টার মধ্যে একটা ডিলিট করবেন। 5 নাম্বারস ফ্রম দ্য সেট ডিক্রিজ দ্য সাম। দেখুন বলছে ওই সেট থেকে আপনি যখন একটি নাম্বার নিয়ে নেবেন 5টা থেকে, তখন সেটা ডিক্রিজড হয়ে যাবে। কতটুকু মানে ডিক্রিজ মানে হচ্ছে কমে যাবে, কমে হ্রাস পাবে। দ্য সাম অফ দ্য রিমেইনিং নাম্বার ইন সেট বাই 20%। অর্থাৎ আপনি যখন ওই 5টি নাম্বার থেকে একটি নাম্বার বাদ দিবেন, সেই নাম্বারটি কত হবে? 20%। মানে যেটা থাকবে তার যোগফল কত হবে? আপনার 20% কমে যাবে। ডিক্রিজ বলছে এই জন্য কমে যাবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নাম্বার ওয়াজ ডিলিটেড মানে কোন নাম্বার সেটা ডিলিট করলে সেই অন্য 4টার যোগফল আগেরটা থেকে 20% কম হবে। আমি আবারও পড়ছি, দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। অঙ্ক আসলে বুঝতে হবে। ইংলিশে অঙ্ক আসলে খুব কঠিন হয় না, তো আপনাকে প্রথমে বুঝতে হবে। যেমন কি বড় একটি অঙ্ক দেখতেই পাচ্ছেন, হয়তো বড় অঙ্ক দেখে আপনি ঘাবড়ে গিয়ে চলে যাবেন, স্কিপ করবেন। স্কিপ করার আগে আপনি ভালো করে পড়ে নেবেন যে আসলে অঙ্কটি কি বলছে। এইটাই যদি বুঝতে পারেন তাহলে আপনি অঙ্ক করতে আপনার সময় লাগবে না। আবার বলছি এ বি সি ডি ই, আপনার এ বি সি ডি নিয়ে কোনো ভাবার কোনো প্রয়োজন নাই। জাস্ট এখানে বলছে 5টি অঙ্ক মানে 5টি নাম্বার সংখ্যা 1 2 3 4 5 এ থেকে এই পর্যন্ত। এই 5টি সংখ্যা আর 5 কনজিকিউটিভ ধারাবাহিক সংখ্যা, শুধু সংখ্যা বলে নাই, এগুলো হবে ধারাবাহিক। যেমন 1 2 3 4 10 11 12 13 14 15 এরকম এভাবে আপনি 100 101 102 আপনি যেটা ধরবেন তারপর থেকে 5 পর্যন্ত নেবেন। যেমন আপনি যদি মনে করেন 200 ধরলাম প্রথম সংখ্যা, তাহলে 201 হবে, তৃতীয়টা 202 এইভাবে যাবে। ঠিক আছে? তো এই 5টি সংখ্যার এবং সেটি বলছে ইনক্রিজিং অর্ডার মানে একটি একটি করে বাড়বে। যেমন 1 হইলে 2 2, তারপর 2 এর সাথে আর একটা যোগ হবে 3 4 5 এইভাবে ইনক্রিজিং অর্ডার। ডিলিটিং 1 অফ দ্য 5 নাম্বারস, ওই নাম্বার থেকে একটি নাম্বার আপনি বাদ দিলেন, বাদ দিলে এটি কমে যাবে। এই কত, এই যোগফলটা কমে যাবে কত? বলছে দ্য রিমেইনিং নাম্বার ইন দ্য সেট বাই 20%। যা থাকবে সে নাম্বার হবে কার? 20% কমে যাবে। ঠিক আছে? তো ধরুন আমরা অঙ্কটি যেহেতু এমসিকিউ আকারে আমরা ধরে নেব একটি সংখ্যা 1 2 3 4 5। তাহলে প্রথম সংখ্যা যদি 1 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে 2, তৃতীয় সংখ্যাটি হবে 3, চতুর্থ সংখ্যাটি হবে 4 এবং পঞ্চম সংখ্যাটি হবে 5। এখন দেখুন এগুলোর যোগফল আগে আমরা বের করে নেব। আমরা সহজে করার জন্য কম লিখতেছি, যেহেতু খুব দ্রুত করতে হবে আমাদের। তাহলে 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 2 14 আর 1 15। তাহলে আমাদের এই 5টি সংখ্যার যোগফল কত বের হয়েছে? 15 বের হয়েছে। ঠিক আছে? এখন এই সংখ্যা থেকে আমাদের এমন একটি সংখ্যা বাদ দিতে হবে যে সংখ্যা বাদ দিলে আমাদের বাকি যোগফলটা কত হবে? 20% বাদ যাবে। তাহলে যদি 20% বাদ যায় তাহলে আমাদের বলুন তো, যদি আমাদের এই সংখ্যাটি মানে এই যোগফলটা কত আছে? 100% এর মান মোট। এই 100% এর থেকে যদি আমরা 20% বাদ দেই তাহলে আমাদের কত থাকবে? 80%। তাহলে যে সংখ্যাটি আমি বাদ দিব
সেই সংখ্যাটি বাদ দেওয়ার পর যে রেজাল্টটা থাকবে সেটা কত থাকবে? 80%, 80%। 20% বাদ যাবে অর্থ, তার মানে আমাদের 80% থাকবে। তাহলে 80% কার থাকবে? এই সংখ্যাটির 80% থাকবে। 15-র 80% আমরা বের করে নেব, অর্থাৎ যে বাকি 4টি থাকবে তার যোগফল কত হবে আমাদের? যা যোগফল যেটা বাড়াবে সেটা কত হবে? 80%। তাহলে আমরা এই শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 4, তাহলে 3 আর 4 কত করলে কত হয়? 12। তো দেখুন আমাদের যে সংখ্যাটি বাদ দেব সেটি থাকার পরে অন্যগুলোর যোগফল কত হবে? 12। 12 যদি হয় তাহলে সেটি বাদ গেছে কত? 20%। অর্থাৎ অন্য 4টির সংখ্যার যোগফল যখন 12 হবে তখন সংখ্যাটা থেকে 20% বাদ যাবে। তো দেখুন 12 হয়েছে, তার আগে ছিল 15, এখন ছিল 12, তাহলে কত বাদ গেছে? 15 বিয়োগ 12 সমান সমান 3। তো 3 এই সংখ্যাটি এখানে বাদ গিয়েছে। হয়তো আপনি বলতে পারেন আমি 1 কেন ধরলাম, 2 কেন ধরলাম, 3 কেন ধরলাম, এটি বলতে পারেন। আপনি 1 না ধরে 2 না ধরেও করতে পারবেন, আপনার অন্য কোনো সংখ্যা যেটা ইচ্ছা আপনি ধরতে পারবেন। এই অঙ্কটির ক্ষেত্রে ধরুন আমরা 10 ধরলাম একটি সংখ্যা 11 ধরলাম। বড় যত ধরবেন আপনার যোগ করতে সময় লাগবে। 12, 13, 14, 1, 2, 3, 4, 5। তো আমরা দেখি আরেকটি সংখ্যা দ্বারা হয় কিনা এইভাবে। চলুন তাহলে আমরা এটা যোগ করে দেব, মুখে মুখে যোগ করার চেষ্টা করি। 10 আর 11, 21, 21 আর 12, 33, 33 আর 13, 46, 46 আর 14, 60। সরি, আমাদের এখানে 60 হবে। তো দেখুন এই সংখ্যাটি পুরোটা কি? যোগফল মানে আমাদের যেটা আছে 60, এই 60 হচ্ছে 100%। এই সংখ্যাটি থেকে এমন একটি সংখ্যা বাদ দিতে হবে যে সংখ্যা বাদ দিলে যা থাকবে সেটি হবে 80%। অর্থাৎ 20% বাদ যাবে, মানে কি আপনার কাছে অবশিষ্ট কত থাকবে? 80%। তাহলে 80% কার থাকবে? এই 60-এর। তাহলে 60-এর আমরা 80% বের করি। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 6 আসতে 48। তাহলে আপনার কাছে কত থাকলো? 48। এখন 48 আছে, তাহলে কত বাদ গেছে আপনার? 60 থেকে 48 বাদ দিলে কত থাকে? 12। তাহলে কোন সংখ্যাটি বাদ দিতে হবে? এই 12। এই 12 এই সংখ্যাটি বাদ দিলে আপনার এই 4টির যোগফল কত হবে? তো আপনাকে এখানে অপশানগুলো টেস্ট করতে হবে, যেখানে কোথায়, যেমন এর আগের ছিল 1, 2, 3, 4, 5। এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, এটা ডি, এটা ই। আবার এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই। আপনাকে বলেছে যে কোন ফলোইং নাম্বার, মানে কোন নাম্বারটা এ বি সি, যেহেতু এখানে এবিসিডি বলেছে তো এ বি সি ডি ই। তো আমরা কোনটা বাদ দেব? এখানে দেখুন আগেরটা ছিল কত? 1, 3 বাদ গিয়েছিল, এটা সি। দেখুন এখানেও কিন্তু 12 বাদ গেছে, সেটাও কিন্তু সি নাম্বারে আছে। ঠিক আছে, যত আপনি যেভাবেই নেন এটা সিতেই থাকবে। অর্থাৎ সি যেটা 3 নাম্বার যে অঙ্কটা থাকবে, যে সংখ্যাটা থাকবে সেটি বাদ যাবে। ধারাবাহিকভাবে 3 নাম্বার যে সংখ্যাটা আসবে সেটি বাদ যাবে। তো ওই জন্য উত্তরটি হবে সি। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর অঙ্কটি দেখবো আমরা। বলছে বাউল এস মানে হচ্ছে বাটি, মানে এস একটি বাটি, কন্টেইন ধারণ করে অনলি মার্বেল, যে এই এস বাটি কি করে? শুধু মার্বেল ধারণ করে বা মার্বেল আছে এমন একটি বাটি। ইফ 1/4, 4/1 অফ দ্য মার্বেল ওয়ার রিমুভ, যদি সেই বাটি থেকে আপনি 4/1 কি করেন? রিমুভ করেন। দ্য বাউল উড বি ফিল্ড টু হাফ অফ ইটস ক্যাপাসিটি। যদি ওই বাটি থেকে 4/1 আপনি মার্বেল উঠিয়ে নেন বা সরিয়ে দেন, তাহলে যা থাকবে তা হচ্ছে ওই বাটির অর্ধেক, মানে অর্ধেক ফুল থাকবে, সেটা বলছে। হাফ অফ ইটস ক্যাপাসিটি, মানে অর্ধেক পূর্ণ থাকবে। ইফ 100 মার্বেলস ওয়ার অ্যাড দ্য বাউল উড বি ফুল, যখন আপনি এই 100 আরো 100 মার্বেল এখানে যোগ করবেন তাহলে
এই বাটিটি কি হবে, পূর্ণ হবে। হাউ মেনি, আপনাকে বের করতে হবে হাউ মেনি মার্বেলস আর ইন বাউলেস। তাহলে এস, এই বাটিটিতে আপনার কতটি মার্বেল থাকবে। দেখুন আপনার কিন্তু অঙ্ক করার কোনোই প্রয়োজন নাই। আপনি যদি অঙ্ক নাও করেন, দেখুন একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। বাটি এক্স যেখানে শুধু মার্বেল থাকবে এবং সেখান থেকে আপনি এক ভাগ নিয়ে নেবেন, 4 ভাগের 1 ভাগ যখন উঠিয়ে নেবেন এবং তখন সেই মার্বেলটা কত হবে, পূর্ণ হবে, হাফ থাকে। তাহলে একটা হাফ আমার অর্ধেক পূর্ণ হয়ে আছে, অর্ধেক পূর্ণ হয়ে আছে, মানে একটা জিনিসের আপনার অর্ধেক, ধরুন এটা একটা বাটি বা গামলা যেটাই বলেন, একটা হাউস যেখানে অর্ধেক পূর্ণ হয়েছে, 1/4 1 ভাগ বাদ দেওয়ার পরে আমার অর্ধেক পূর্ণ হয়ে আছে। আর 100টি যোগ করব, সেই 100টি যোগ করলে এটি কি হবে, ফুল পূর্ণ হয়ে যাবে। এখন ভালো করে চিন্তা করুন তো, আপনার 100টি যখন যোগ করেছেন তখন তার পূর্বে কতটি ছিল, এই অর্ধেক ফাঁকা ছিল না, অর্ধেক ফাঁকা ছিল। তাহলে এই অর্ধেক ফাঁকা ছিল, এই অর্ধেক পূর্ণ হলো কিভাবে, 100টি দ্বারা। তাহলে 100টি মানে হচ্ছে অর্ধেক, তাই নয় কি? এই 100টি হলো এই অর্ধেক বাটির মার্বেলের অংশ। তাহলে অর্ধেক যদি 100 হয়, তাহলে পুরো বাটিতে কতগুলো আছে, 100 দুগুণ 200। তাহলে মোট মার্বেল কত, 200। আবারও ভালো করে বুঝুন, যখন বাটি থেকে আপনার বাটি থেকে 4-এর 1 ভাগ বাদ দিয়েছে, তখন বাটিটা কত হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, অর্ধেক 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 হয়ে আছে। তাহলে আমার অর্ধেক ফাঁকা আছে। এই ফাঁকা অর্ধেক পূর্ণ কিভাবে হয়েছে, এই 100টি যোগ করে, এই 100টি যোগ করে ফাঁকা অর্ধেক পূর্ণ হয়ে গেছে। তার মানে অর্ধেকের মান কত, 100। তাহলে পুরোর মান কত হবে, ডবল, 100 দুগুণ 200। এই ছিল অঙ্ক। আপনি যদি অঙ্ক করতে চান তাহলে আপনাকে ইকুয়েশন সাজাতে হবে। আমরা ইকুয়েশন সাজিয়ে দেখি। তো মনে করেন আমাদের মোট বাটিতে আছে এক্সটি মার্বেল, এক্সটি মার্বেল মোট বাটিতে আছে, আমরা এক্সটি মার্বেল ধরে নেব। এখন এই এক্সটি মার্বেলের আমরা যখন 4 ভাগের 1 ভাগ বাদ দিই, তখন আমাদের কত থাকে, এই এক্স এর অর্ধেক অংশ থাকে। 1/4 বাদ দেওয়ার পরেও আমাদের কত থাকে, এই এক্স এর অর্ধেক থাকে এবং তার সাথে কত যোগ করতে হবে, 100। এই যোগ করলে এই অর্ধেক আর এই 100 যোগ করার পর কিন্তু আমাদের কি হয়েছে, পূর্ণ একটি এক্স পাবো, মানে মোট যেটা সংখ্যা সেটা পাবো। এই সমাধান যদি আপনি করেন তাহলে উত্তর পাবেন। আমরা তখন কত পেয়েছি, 200। উত্তর দেখুন, এখানেও 200 পাবো। কিভাবে, এই পাশে নিয়ে আসলাম, x মাইনাস x/2 100, 2x মাইনাস x/2 সমান সমান 100। আবার উপরে 2x থেকে x বাদ দিলে x, এই 2 এখানে নিচে ভাগ হিসেবে আছে, ওই পাশে গেলে গুণ হবে। তাহলে 100 সাথে 2 গুণ হলে 200। এই দেখুন x এর মান 200 বেরিয়েছে। আপনাকে শিখতে হবে আসলে কিভাবে যত সহজে অঙ্কটা করা যায়। মাথা ঘুরতেছে। 3 নম্বর অঙ্কটি দেখি। স্কোয়ার ABCD is inscribed in a circle whose radius is 4 cm. দেখুন স্কোয়ার মানে বর্গ, ABCD বর্গ, ইনস্ক্রাইবড মানে ভিতরে, কার ভিতরে, ইন এ সার্কেল, একটি বৃত্তের ভিতরে। একটি আমরা বৃত্ত নিলাম, মনে করুন এটি বৃত্ত, এই বৃত্তের মধ্যে একটি বর্গ আছে, এটি এ বি সি ডি নিলাম। বলছে যার রেডিয়াস মানে কি, ব্যাসার্ধ, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, এটি ছিল বৃত্তের কেন্দ্র। তো বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকেই ব্যাসার্ধ বলে। বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। তো এটি হলো 4 সেন্টিমিটার। ক্যালকুলেট দ্য এরিয়া, কি বলেছে, এরিয়া মানে ক্ষেত্রফল অফ দ্য স্কোয়ার। তাহলে এই স্কোয়ারের ক্ষেত্রফল আপনাকে বের করতে হবে। আপনারা কি জানেন, স্কোয়ারের ক্ষেত্রফল, স্কোয়ারের ক্ষেত্রফল
এরিয়া ইকুয়াল টু কি জানি এক বাহু যদি আমরা এ ধরলাম এক বাহু পরিমাণ এ, তাহলে এ স্কোয়ার, এটাই আমরা জানি, তাই না? তো এখন এর মান তো দেওয়া নেই, আমরা কিভাবে পাবো? তো দেখুন এই বৃত্ত থেকে আমাদের এর মান বের করতে হবে। এটি দেওয়া আছে কিসের মান? ব্যাসার্ধ। আমরা যদি এই বরাবর কর্ণটা নিয়ে আসি তাহলে এটা কি দাঁড়ায়? এটি হয়ে যায় ব্যাস, এটি হয়ে যায় বৃত্তের ব্যাস, এটি বৃত্তের ব্যাস। আমাদের এইটি 4 দেওয়া আছে, এটিও 4, কারণ আমাদের ব্যাসার্ধ 4 হলে এর ব্যাস কত হবে? আমরা জানি ব্যাস সমান সমান 2 গুণ ব্যাসার্ধ, তাহলে 2 গুণ 4 সমান সমান 8। এখানে 4 আর 4 যোগ করে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের ব্যাসার্ধ, এখন বলুন ব্যাসার্ধ কেন আমরা বের করলাম? কারণ এই বর্গের আমরা এক বাহুর দৈর্ঘ্য বের করতে চাচ্ছি। এখানে দৈর্ঘ্য বের করতে আমরা পারবো না, কারণ আমাদের এখানে পর্যাপ্ত তথ্য দেওয়া নেই। আমাদের দেওয়া আছে কি? প্রথমে আমাদের দেওয়া আছে ব্যাসার্ধকে আমরা কনভার্ট করবো হচ্ছে ব্যাস। এই ব্যাস থেকে আমরা বৃত্তের ব্যাস সমান সমান বর্গের কর্ণ, বৃত্তের ব্যাস আর আমাদের কি বর্গের কর্ণ সমান। তো সুতরাং আমরা কি লিখতে পারি? আমরা জানি কর্ণের দৈর্ঘ্য সমান কি লেখা যায়? বর্গের কর্ণ সমান কি জানি? √2a। এইটি সমান সমান কত? ব্যাস বলছে, তার মানে 8। এই বর্গের কর্ণ এবং বৃত্তের ব্যাস সমান সমান হয়। সুতরাং আমরা জানি বর্গের কর্ণ সমান √2a, এ মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য এবং ব্যাস হচ্ছে 4 আর 4 যোগ করলে 8। এখন দেখুন এর একটি মান পাবো, কি পাবো? এখানে 8 নিচে √2। এবার আপনি একটা বাহু পেয়েছেন, তাহলে এই বাহুকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাবো? এ স্কোয়ার করলে আমাদের কত এরিয়া বেড়ে যাবে? 8 √2 স্কোয়ার করলে 8 এর উপরে স্কোয়ার, √2 এর উপরে স্কোয়ার, তাহলে 8 এর উপরে স্কোয়ার করলে 64, নিচে করলে স্কোয়ার রুট কেটে দেয় 2, তাহলে 2 দিয়ে 64 ভাগ করলে 32। এটি হলো অ্যান্সার। চার নম্বর অঙ্কটি আমরা দেখব। বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, বলছে আমাদের হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন এ প্রিন্সিপাল অফ টাকা 100 for 2 years at 10% simple interest rate and 10% compound interest rate। সিম্পল ইন্টারেস্ট রেট মানে হচ্ছে সরল সুদ, কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক বা চক্রবৃদ্ধি। বলছে এই দুটার 100 টাকা, যখন মূলধন 100 টাকা, 2 বছরে 10% সরল সুদ এবং 10% যৌগিক বা আপনার চক্রবৃদ্ধি, এই মুনাফা বা সুদের পার্থক্য কত? চক্রবৃদ্ধি এবং সরল সুদের এই পার্থক্য কত? চক্রবৃদ্ধি সুদ একবার বের করতে হবে, আপনার সরল একবার সুদ বের করতে হবে। কত টাকার? এখানে বলছে প্রিন্সিপাল কত, মানে মূলধন কত, আসল কত 100, কত বছরে? 2 বছরে। তো আমরা একদম সহজভাবে সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি? আই সমান কি জানি? পি আর এন। তাহলে পি এখানে কত? পি 100, আর সমান কত? 10% মানে নিচে 100, এবং এন কত? 2 বছর, এর মানে বছর। তাহলে এই 100 কাটা, তাহলে আমাদের কত? 20 টাকা। তাহলে এটা ছিল আমাদের সরল মুনাফা। আরেকটা হচ্ছে কম্পাউন্ড। আমরা সি জানি, সি কম্পাউন্ডের ক্ষেত্রে বের করবো কত? P1 প্লাস আর এন।
পি মানে হচ্ছে 100, 1 প্লাস আর বাই আর মানে হচ্ছে 10, নিচে 100, উপরে 2। এখন এইটা কি করতে হবে আপনাকে? আপনি চাইলে মুখে মুখেও করতে পারেন, মুখে মুখে বের করে নিয়েও করতে পারবেন। আমি দেখিয়ে দিব, অবশ্য আগে এটা করে নিই। দেখুন 100, তাহলে উপরে 110, এই 100কে 100, 100 আর এই 10 যোগ করলে 110, আর নিচে 100, নিচে 2। দেখুন এটি কিভাবে করবেন? এই 100, এটা কিন্তু সুদ না, এটি শুধু কিন্তু সুদ। আয় সমান সমান শুধু সুদ বা মুনাফা। সি কিন্তু শুধু সুদ না, এটি আসল সহ সুদ। তো 100 গুণন, এখানে এটার উপর 2টা আছে, মানে হচ্ছে 2টি আছে, তাহলে 110 গুণন 110, আর নিচে 100 মানে 100 গুণন 100। এটিগুলো আপনার গুণ করা প্রয়োজন। 0 0 কাটা, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, তাহলে নিচে 1 1 থাকে, লেখা দরকার নেই এখানে। তাহলে 11 আর 11 গুণ করলে কত হয়? 121। এখন বলছে এটা কি আপনার আসল সহ মুনাফা বা সুদ আছে, দুটাই আছে একসাথে। এটা সুদ আসল, যেটাকে বলে সুদ আসল। তাহলে এখান থেকে আমার আসল কত? এই যে 100 বলছে, তাহলে 100 বাদ দেন, তাহলে আমাদের কত হয়? 21। এটি হলো সুদ। এখন এই প্রথমে আমরা কত পেয়েছি? সুদ সরল মুনাফায়, সরল সূত্র বের করে আমরা পেয়েছি 20 টাকা, আর এই মুনাফায় পেয়েছি 21 টাকা। তাহলে আমাদের পার্থক্য কত? 21 বিয়োগ 20, 1 টাকা। উত্তর হবে 1 টাকা। এখন দেখুন আপনি সহজে কিভাবে বের করবেন চক্রবৃদ্ধিটা। আমরা সূত্র বের করব না আমরা। তো দেখুন 100 টাকায় আমরা আগে 10% প্রথম বছর বের করব। প্রথম বছর, 1 বছর, 2 বছর বের করতে বলছে, আমরা প্রথম বছরের সুদ বের করব। 10 টাকা, তাহলে 10/100 গুণন প্রথম বছর, তাহলে 1 লাখ তো প্রয়োজন নেই, তাহলে আমাদের কত? 10 টাকা। এখন দেখুন চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয়, আমাদের আগে ছিল কত আসল? 100 টাকা। এখন এই যে 1 বছর পরে আমাকে সুদ দিল, এটিও তখন কি হয়ে যাবে? আপনার হয়ে যাবে আসল, আপনার তখন এটা মূলধন হয়ে যাবে। এই 10 টাকাও তখন কি হয়ে যাবে? আপনার মূলধন। তার মানে আপনার হলো কত? 110 টাকা। এবার কিন্তু আপনার কি হবে? আপনার আসল কত? 110 টাকা। তখন কিন্তু আর আসল 100 টাকা থাকবে না। এখন এই 110 টাকার আপনাকে 10% আরো 1 বছর বের করতে হবে, কারণ 1 বছর বের করছেন, আপনাকে বলেছে 2 বছর বের করতে হবে, 2 বছরে। তাহলে আর 1 বছর বের করি আমরা। 110-এর আরো 10% যখন আমরা বের করব আরো 1 বছরের জন্য, তখন কিন্তু 2 লিখবো না, 1ই লিখবো, কারণ 1 বছর আমরা আগে বের করেছি, আর এটা 1 বছরের জন্য। এই 0 এই 0 এই 0 এই 0, তাহলে নিচে 1 দরকার নেই। 11 আর 1 গুণ করলে হয় 11। দেখুন দ্বিতীয় বছরে আমরা কত পেয়েছি? 11 টাকা। আর প্রথম বছরে কত পেয়েছি? 10 টাকা। তাহলে মোট 10 আর 11 21 টাকা। তাহলে 21 টাকা। আগে আমরা সরল মুনাফায় পেয়েছি কত? সুদ পেয়েছি 20 টাকা। তাহলে 20 থেকে আমরা 21 থেকে 20 বাদ দিলাম, তাহলে কত হয়? 1 টাকা। এইভাবে আপনি সহজেই করতে পারবেন। 5 নাম্বার অঙ্কটি দেখুন, ইফ 0 x এর মান কি বলেছে? গ্রেটার দেন 0 এবং লেস দেন অর ইকুয়াল 1, তাহলে আমাদের কি বলেছে? x এর এই মানটি 0 থেকে হবে বড় এবং 1 এবং 1 থেকে ছোট। অর্থাৎ 0 থেকে বড় হবে, তবে 1 হতে পারবে এবং 1 থেকে ছোট হবে, 1 বেশি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ x - 1 হোল স্কোয়ার প্লাস x? এইটি কোন নাম্বারের জন্য, কোন মানের জন্য এটার সর্বোচ্চ মান বের হবে? ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। তো চলুন আমরা আগে x এর একটি মান আমরা ধরে নিই। সর্বোচ্চ মান কত এখানে নিতে পারবো? 1। তো x সমান সমান যদি আমরা 1 ধরি, 1 বসায় দিই, 1 - 1 প্লাস 1 সমান সমান 0। এটা এখানে করলে 0, 0 স্কোয়ার করলে কিছু আসে না, প্লাস 1 অর্থাৎ 1 আসে। এবং আমরা আরেকটি সর্বনিম্ন মান ধরার চেষ্টা করি, যেটা 0 থেকে বড়। ধরলাম আমরা হাফ ধরে নিলাম যে x = 1/2। দেখুন তাহলে আমরা 1/2 লিখলাম, -1 স্কোয়ার প্লাস 1
সমান সমান এখানে করলে কি আসে 1 মাইনাস 2 বাই 2 স্কোয়ার প্লাস 1 সমান সমান কত আসে মাইনাস 1 বাই 2 হোল স্কোয়ার প্লাস 1 সমান সমান হাফ লিখতে হবে, এই জন্য হাফ হাফ, তাহলে এটা চেঞ্জ হবে, মানটা 1/4 ছিল, তাহলে হাফ, তাহলে 4 কমন নিলাম, 1 প্লাস 2 কে 2, তাহলে 2 উপরে 3 নিচে 4। দেখুন 3/4 ভাগ করি তাহলে দশমিক আসবে 0.75 এরকম সামথিং আসবে, তার মানে 1 থেকে ছোট। অর্থাৎ আপনি যখন এক্স এর মান 1 এর থেকে ছোট নেবেন তখন ম্যাক্সিমাম মার্ক যেটা আসবে বা ইকুয়েশন করে এর মানটা যেটা আসবে সেটা মানও আস্তে আস্তে ছোট হতে থাকতেছে। আপনি যদি এরপর আরো নিতে পারেন, আরো মান নিয়ে দেখবেন এই মানটি সবসময় ছোট আসবে। অর্থাৎ এই জন্য এক্স এর মান সর্বোচ্চ কত নিতে হবে, এক্স এর মান 1 হলে এর মান সর্বোচ্চ আসবে 1, এটি হলো সর্বোচ্চ মান। অর্থাৎ এক্স এর মান আমরা যখন 1 নিব তখন এই রাশিটির মান সর্বোচ্চ মান বের হবে। আদারওয়াইজ আমরা যেটাই নেই সেক্ষেত্রে আমাদের এর মান কমতে থাকবে, কমে আসবে, ম্যাক্সিমাম হবে না। তো ম্যাক্সিমাম বলেছে, এই জন্য আমাদের এক্ষেত্রে 1 নিতে হবে। এই ছিল আজকের মতো আমাদের 21 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের গণিতের সমাধান। পরবর্তী সমাধান দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন।